বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব সীমান্তবর্তী একটা গ্রামে, একেবারে ভারতের শেষ গ্রাম বললেই চলে। তো ওই সীমান্তবর্তী গ্রামের যে মানুষের জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামটা আজ তুলে ধরবো। সেই গ্রামের নাম কিন্তু একটা ইউনিক নাম, গোদারপাড়া। কেন ওই জায়গার নাম এত নাম থাকতে গোদারপাড়া হলো, বা সেই বিষয়টা আজকে তুলে ধরবো এবং ওখানকার মানুষের যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম, জীবন কাহিনী তুলে ধরবো। তবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে আছি চারা বটতলা, যেটা সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আর এই সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতটা অবস্থিত বনগাঁ ব্লকে। এই চারা বটতলা কিন্তু একটা সীমান্তবর্তী গ্রাম। এই যে বটগাছটা, এই বটগাছটার নাম অনুকরণে কিন্তু এই জায়গাটার নাম। আর এই যে ঢালাই রাস্তা, এই রাস্তা কিন্তু গ্রামের ভিতরে ঢুকে গেছে। আর আমার বাঁ সাইডে যে পাড়াটা আছে ওটা কিন্তু প্যাটাঙ্গি বলে। প্যাটাঙ্গির ভিডিও আমি করেছিলাম, সেটা ওই পাশে। এবার কিন্তু এই পাশেও প্যাটাঙ্গি। এই চারা বটতলা থেকে এই ঢালাই রাস্তা বরাবর হাঁটবো। এই প্যাটাঙ্গি গ্রামটা পার করার পরে কিন্তু একটা খাল পড়বে, সেই খালটার নাম হচ্ছে গোদার খাল। ওই গোদার খালের পার্শ্ববর্তী যারা বসবাস করে, মানে ওই গোদার খালের পাশে যারা বসবাস করে, তাদের যে জীবন সংগ্রাম সেটাই তুলে ধরবো আজকে। তবে চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই এই পথ দিয়ে। আর এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর, মনোরম পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, কারণ এটা হচ্ছে সীমান্তবর্তী গ্রাম। চারিদিকে কিন্তু চাষবাস হচ্ছে, ফসলের জমি। তবে এখানকার মানুষের জীবিকা বেশিরভাগ চাষবাস করা। তো যেতে যেতে কারোর সাথে দেখা হলে অবশ্যই কথা বলবো, তাদের জীবন সংগ্রাম, তাদের রুজি রোজগার সব কিছুই তুলে ধরবো। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। তো অনেকটা হাঁটতে হবে আমার, কারণ অনেকটা হেঁটে সামনের দিকে যেতে হবে। সামনে একটা গ্রাম পড়বে, দেখুন ওই যে গ্রাম। ফাঁকা মাঠ দিয়ে হেঁটে আসলাম, সেটা ঢালাই রাস্তা ছিল। আর মেন রোড থেকে চলে এসেছি। এবার আস্তে আস্তে কিন্তু সামনের দিকে যেতে হবে। সামনের দিকে যে পাড়াটা রয়েছে দেখুন, এই যে গ্রামটা, তারপরে এই গ্রামটা পার হয়ে এবার কিন্তু ফাঁকা মাঠ পড়বে। মেন রাস্তা থেকে ঢালাই রাস্তা বেয়ে হেঁটে হেঁটে অনেকটা এগিয়ে এলাম। আর এই যে গ্রামটা, সেই গ্রামটা পার করে এবার কিন্তু সোজা হেঁটে যাব। তো এখনও ঢালাই রাস্তা আছে। এবার এই রাস্তা বেয়ে সামনের দিকে এগিয়ে গেলে ফাঁকা মাঠ পড়বে। ফাঁকা মাঠে কিন্তু মানুষজন চাষবাস করছে। তো চলুন দেখুন। আর এইদিকে কিন্তু যত যাচ্ছি তত নিচে। আর দেখুন এখানকার পরিবেশ দেখুন কত সুন্দর। আর এখন কিন্তু পাট বড় হয়ে গেছে অনেকটা। আর ওইদিকে দেখো জমিতে কিন্তু তেল দিচ্ছে বা বীজ দিচ্ছে, এটাকে আমরা বলি, পোকা মারার জন্য। আর ওই জমিটা চাষ হয়েছে, কিন্তু রাজহাঁস, বক সব চাষ করলে যেসব পোকা বেরিয়ে আসে, ওই পোকা কিন্তু পাখির এবং হাঁস মুরগির প্রিয় খাদ্য। তা দেখুন পুরো জমিটাই ভরে গেছে, হাঁস মুরগি দিয়ে শুরু করে পাখি দিয়ে শুরু করে। এক কথায় বলবো এখানে পরিবেশ কিন্তু অসাধারণ, মানে অসম্ভব সুন্দর যাকে বলে। চলুন যেতে যেতে আরও অনেক কিছু দেখাবো। আর দেখুন খেজুর গাছ, এই খেজুর গাছে কিন্তু যখন শীত হয় তখন কিন্তু এখান থেকে রস বের করে। এটাও অবশ্য বাচ্চা গাছ। আর এখন কিন্তু তাল গাছটায় তাল হয়েছে। আর এই তাল গাছ থেকে কিন্তু তাল পড়বে, সেই তাল দিয়েই কিন্তু তালের বড়া হয়। তো গ্রাম অঞ্চলে কিন্তু তাল গাছ অসংখ্য আছে এখনও। ওই একটা তাল গাছ দেখুন। যেতে যেতে একটা নতুন জিনিস চোখে পড়লো, সেটা আপনাদেরকে একটু তুলে ধরি। তো এই যে খেজুর গাছ, খেজুর গাছের রস অনেকে খেয়েছেন। তো এটা শীতকালে পাওয়া যায়। আর এই যে হচ্ছে খেজুর, এই যে খেজুর হয়েছে, কারা কারা এই দেশি খেজুর খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে ভাড়, খেজুর গাছে যেটা পাতা হয়, এই ভাড় কিন্তু এখন খেজুর গাছে পাতা হবে না, তাল গাছে পাতা হবে। ওই যে তাল গাছ দেখতে পাচ্ছেন, পরপর মধ্যে একটা আছে, তারপর সে পরপর দুটো আছে, ওই গাছে এই ভাড় পাতা হবে, তারপর রস হবে। সেখান থেকে যে রস বেরোবে সেটাকে তালের রস বলে। এটা এখানকার যিনি এই তাল গাছ কাটে, ওই যে গাছের মাথায় দেখুন একজন তাল গাছে হাঁড়ি বাজছে। তো উনি হয়তো ওই রস পেড়ে বিক্রি করবেন। যিনি এই গাছ কাটেন তিনি কিন্তু এই তাল গাছের হাঁড়ি পাতবে এবং তার থেকে যে রস বের হবে সেই রস কিন্তু উনি বাজারে বিক্রি করবেন বা উনি কিছু পয়সা উপার্জন করবেন। কাকু কিন্তু পুরো গাছের মাথায় ওই যে নেমে আসছে, তাহলে বুঝুন রস বের করতে কত কষ্ট হয় যারা গাছ কাটে। বাবা, আর আমি আলের পথ দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে একটু দেখতে হবে কত বড় গাছটা। যাই হোক, একটা দাদু, রস হয়েছে।
এটা হচ্ছে তালের রস, তাই তো? আর পাতো কখন? ভার পাতাই থাকে। পাতায় থাকে। তা ও, একটা তাল গাছে কটা ভার পাতা যায়? অনেকগুলো, যেরকম খেজুর গাছে একটাই হয়, কিন্তু তাল গাছে কটা ভার পাতা যায়? ও, ওর কোনো স্টেশন নেই। তো মানে তো খুব পরিশ্রম এই গাছে উঠে রস বের করতে। তো দেখলেন দাদু কত কষ্ট করে গাছ থেকে পেরে আনলো রস। এই রস কিন্তু বিক্রি করে কিছু টাকা হবে, সেই টাকা দিয়ে ওনার সংসার চলবে। তাহলে বুঝুন এই যে সীমান্তবর্তী গ্রাম, এই গ্রামের মানুষের জীবন সংগ্রাম কত কঠিন। প্রচুর কষ্ট করে ওই গাছ থেকে পেরে আনলো। এই হচ্ছে রস। তালের রস মানে 12 মাসই হয়, তাই তো? তাহলে হবে, আষাঢ় মাস হবে, আষাঢ় মাস পর্যন্ত হবে। আর কি মাস থেকে কি মাস পর্যন্ত হয়? ও, গরমের সময় হয়। আর খেজুরির রস হয় ঠান্ডার সময়, তাই তো? ঠান্ডার সময়। মানে পুরো বিপরীত। এই যে 2 ভার রস কত টাকা হবে আপনার? এটুকু ধরো 300 টাকা বিক্রি হবে। 2 ভার? তিনশো টাকা হলেও যা পরিশ্রম, যা খাটনি। পুরো খাঁটি তালের রস। গ্লাস কত করে দাদু? 10 টাকা। গন্ধটাও দারুণ, গন্ধ বেরিয়ে গেছে। কাপাতে জাম হয়ে যাচ্ছে, এই জন্য ওটা ছাড়াতে হবে। কি প্রক্রিয়ায় বের করা হয় রস? গাছ কাটতে হয়? কাটতে না, প্রত্যেক দিন কাটতে হবে। প্রত্যেক দিন? মানে খেজুর গাছে যেরকম এক পাশ কাটা থাকে, ওর তো ওরকম না। মানে গাছে কবার উঠতে দিনে? 3 বার। 3 বার ওই গাছে উঠতে হয়। তো দেখুন বন্ধুরা, 300 টাকা হয় রস বিক্রি করে, কিন্তু 3 বার গাছে উঠতে হয়। গাছটা দেখলেন তো কত বড়। সীমান্তবর্তী গ্রাম, এটা হচ্ছে প্যাটাঙ্গি গ্রাম। এই গ্রামের মানুষরা যে কত কষ্ট করে জীবিকা অর্জন করে তা দেখুন। তো কত বড় একটা তাল গাছে উঠতে হলো, সেই তাল গাছ থেকে 3 বার উঠে রস বের করে, তাই 300 টাকায় বিক্রি হবে। এইভাবেই সংসার চলবে। পরিবারে কয়জন আছে দাদু? 3 জন। আপনারা কারা কারা তালের রস খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু ঢালাই রাস্তা শেষ হয়ে গেছে, আর এই বাড়িটা কিন্তু শেষ বাড়ি। মানে এই বাড়ির পরে কিন্তু আর বাড়ি ঘর দূর নেই, পুরো ফাঁকা মাঠ। এবার এই ফাঁকা মাঠ দিয়েই সামনের দিকে হেঁটে যাব। আর মেঠো পথ, মানে পায়ে হাঁটা পথ, কিন্তু পুরোটাই কাঁচা। তো চলুন আস্তে আস্তে আরও দেখাবো। আর দুপাশ দিয়ে কিন্তু চাষবাস হচ্ছে। আর এই যে গ্রামটা বা এই জায়গাটা পুরো সম্পূর্ণ চাষবাসের উপর নির্ভরশীল। আমি একটু খেজুর গাছের নিচে দাঁড়াই, এত কষ্ট হয়ে গেছে। হেঁটে আসার পরে একটা কাকুর সাথে দেখা হলো। কাকু মাঠে যাচ্ছেন? ভালো আছেন তো? ভালো। আপনাদের এই গ্রামটার নাম কি প্যাটাঙ্গি? তা চারা বটতলা অনেকে বলে কেন? ওটা ওই জায়গাটা আছে না, অনেকে ওই চারা বটতলা বললে যারা গাড়ি চালায় ওরা বুঝতে ও পারে। আচ্ছা, মানে ওই চারা বটতলা বললে এক চান্সে বোঝা যায়, কিন্তু মাঠটা প্যাটাঙ্গি, গ্রামটাও প্যাটাঙ্গি, প্যাটাঙ্গির মধ্যে পড়ে যায়। তো আপনি কি চাষ করতে যাচ্ছেন? ঘাস কাটতে যাচ্ছি। ও, ঘাস কাটতে। এখানকার যারা বসবাস করে তাদের বেশিরভাগ কি জীবিকা এই সম্পূর্ণ চাষের উপর নির্ভর? চাষের দেখছি বেশি তো সব মাঠকে মাঠ, সব জমি। চাষটাই এখানে কি চাষ হয় বেশি?
এই ধরেন পটল, কাঁকরোল, বেগুন, এই বিভিন্ন রকমের হ্যাঁ, সবজি এটা চাষ। এই যে মাঠটা, এটা কয় ফসলের জমি? এই 3 ফসল। 3 ফসলের জমি, মানে তাহলে তো খুব সুন্দর, মানে সবাই লাভবান হয় বেশি এই মাঠে চাষ করে। ধান হবে, সরষে হবে, পাট হবে। আপাতত এখন কি কি সবজি চাষ হচ্ছে এই টাইমটায়? অনেক পটল, বেগুন আর কাকড়ি আছে, কুঁদরি। এখন পটলের বাজার কেমন? ভালো না, পটলের বাজার ভালো ভালো না? 4 টাকা 5 টাকা। এমা 1 কেজি, তাহলে তো আপনাদের লস। লস, এখন তা লস। খরচ কেমন হয় পটল? পটলে খরচা আছে। খরচা আছে তাই তো, এক মানে বিঘে পটল করলে আপনার ওই বাইরে বাগানত করতে হয় না, হ্যাঁ খুঁটি দিয়ে। হ্যাঁ, এ করতেই আপনার শুধু প্রথমেই লাগে 20,000 টাকা। 20,000 টাকা। এক বিঘে। আচ্ছা, তারপর তারপর তো এর পিছনে লেগে থাকতে আর হবে। অন্যান্য জমি যেরকম অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে না, কিন্তু না, পটলে ওই- সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এর বীজ দিতে হয় ঘন ঘন। ওই যেমন পাট আছে, হ্যাঁ, ওই পাটে একবার লিড়িয়ে দুটো সার দিয়ে দিলে ব্যাস হয়ে গেল ওর কাজ। তাহলে ওতে অতটা খাটনিও নেই, কিন্তু না। খাটনি আছে যখন উঠবে, তাই তো? হ্যাঁ, তখন ওই কাটতে হবে, বাঁধতে হবে, ডুবুতে হবে, ধুতে আচ্ছা, এই যে হবে। পটল চাষ করেছে এগুলো নিকটবর্তী মার্কেটে নিয়ে যাবে, কোন মার্কেটে নিয়ে যান নিকটবর্তী? আমরা নিয়ে যাই বেশি গাড়াপোতা আর হেলেঞ্চা। আচ্ছা, আপনাদের ওটা পাইকারি বাজার তাই তো? হ্যাঁ আর আপনাদের নিকটবর্তী শহর বনগাঁ, হ্যাঁ, বনগা মানে হসপিটাল দিয়ে শুরু করে সবকিছু, সবকিছু। অফিস আদালত সব বনগাঁতে। হ্যাঁ, তো এখানে যদি আপদকালীন রাত্রেবেলা হয়, আপনাদের যোগাযোগ ব্যবস্থা কেমন? এখন বর্তমানে অসুবিধা নেই, এখন গাড়ি তো চারিদিক গাড়ির ব্যবস্থা, ফোনের ব্যবস্থা হ্যাঁ, আছে। মানে ওই দিক থেকে কোনো প্রবলেম নেই। না, কোনো অসুবিধা এখানকার যারা বসবাস করে তাদের তো সুবিধা ভালোই আছে মোটামুটি, হ্যাঁ, সবাই হ্যাঁ। যে একদম যে গরিব মানুষ তা নেই, না, মোটামুটি ঠিক আছে। চাষবাসের উপর নির্ভরশীল আর সবাই খেটে খাওয়া মানুষ, তাই তো? হ্যাঁ, সব কর্ম করে খেতে হয়, আচ্ছা, মেহনত করতে হয়। আপনার কত বিঘে জমি আছে? আমার মাঠে জমি বেশি নেই, অল্প একটু আছে। ও, নিজের জমি। অনেকে তো আছে আবার লিজ নেয়, লিজ নেয়, তারপরে অনেকে আবার ভাগে নেয়, এই বিষয়টা কি একটু বলে দেন যদি? ওটা ধরো আপনার ভুঁই, আমি হ্যাঁ। লিজ নিলাম হ্যাঁ 1 বছরে 8,000 7,000, যেমন জমি তেমন। হ্যাঁ, জমি মানে জমি মাপের উপর নির্ভর করে। হ্যাঁ, বিঘে প্রতিটা। হ্যাঁ 1 বিঘে ধরেন নিলাম না, আপনার 7,000 টাকা দিলাম 1 আচ্ছা। বছর। হ্যাঁ, 1 বছর হয়ে গেলে হয় আবার টাকা দিতে হবে, নয়তো তোমার ভুঁই তুমি নিয়ে নিলে। ও আচ্ছা। আচ্ছা, আর এই যেটা হচ্ছে ভাগে করে সেটা? ওটা আছে এই পটল যেমন ভাগা। ও, তে ভাগা বলতে এটা প্রথম শুনলাম। ভুঁই আওলার হচ্ছে 1 ভাগ, হ্যাঁ, আর যে চাষ করবে তার 2 ভাগ। ও আচ্ছা, ওই জন্যই মানে যে চাষ করবে সে 2 ভাগ নেবে, হ্যাঁ, আর যে যার জমি সে 1 ভাগ 1 ভাগ নেবে। নেবে। ও, তার মানে আর আর বন্ধকের বিষয়টা হচ্ছে তোমার লিজ আর বন্ধক কি একই জিনিস? না না, আর বন্ধক? বন্ধক রাখলে ধরো এই জমিটা আমি বন্ধক রাখলাম 50,000, এই ধরো জমিটা দিলাম, ও যতদিন টাকা না দেবে ততদিন আমি জমি করি হবো। আচ্ছা আচ্ছা, মানে টাকা যত দিয়ে দিল, যার জমি তার হয়ে গেল। এটা হচ্ছে বন্ধক, তাই তো? বন্ধক। আর লিজ কেমন, 1 বিঘা জমি লিজ নিলাম 8,000 টাকা বছর, বছর ও, শেষ। এবার ধরো লিজ যখন নিয়ে নিল, সাপোজ ধরো জলের চাপ বাড়লো, ফসল নষ্ট হয়ে গেল, তা লিজ দিয়ে চাষ করলে ওটা কাল মানে লস ও গেল? যে লিজ নেবে তার লস। ও, মানে যে লিজ নিয়ে চাষ করবে সেই চাষির লস, তাই তো? ভুঁইয়াওয়ালার খরচ। মানে সে টাকা পেয়ে যাবে। ওর বছর গেলে টাকা দিয়ে দিতে। ও আচ্ছা, যাই হোক কাকু, অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো, ভালো থাকবেন। একটু ঘুরে দেখছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। দেখো তো চাষাবাদ মানুষ কেমন ভাবে। হ্যাঁ এটাই, অনেকে তো মেহনতের ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ। এভাবে পরিশ্রম করতে হয়। হ্যাঁ দেখছি তো, অনেক পরিশ্রম করতে। আপনি কোন দিকে যাবেন ঘাস তুলতে? আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে এসে একটা কাকুর সাথে দেখা হলো। উনি চাষ করেন, ওনার মাঠের জমি আছে, ওনার জমি অল্প থাকলেও কিন্তু ওনার চাষবাসের উপর সবসময় নির্ভরশীল। তো যাই হোক, এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু চাষবাসের উপর নির্ভরশীল। তো চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যায়। এবার কিন্তু এই মেঠো পথ দিয়ে, আমার এই মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যেতে হবে। তো দেখুন রাস্তাটা, দেখুন বন্ধুরা, ওই যে ঢালাই রাস্তা ওখানে শেষ হয়ে গেল, তারপর কিন্তু আমার এবার হেঁটে হেঁটে কতটা পথ সামনের দিকে যেতে হবে। আর পথটা দেখুন, মানে দুপাশ দিয়ে চাষের জমি, চাষ হচ্ছে, এপাশে পাট লাগানো আছে, আর এপাশে কিন্তু পটল চাষ হচ্ছে, আর মধ্যে দিয়ে কিন্তু সরু রাস্তাটা কিন্তু ঘাসে মোড়া, মধ্যে দিয়ে যে সাইকেল বা মোটর সাইকেল যায় ওই জন্য, এই যে বা মানুষ হেঁটে যায় এই জন্য এই পথটা কিন্তু ঘাস নেই। তো এই পথ বেয়ে, ধুলোমাখা পথ বেয়ে কিন্তু আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। যাই হোক, বৃষ্টি কিন্তু জোরে পড়া শুরু করেছে, তবুও চলুন একটু দেখে আসি। আর এখানে কিন্তু যে নদী আছে, নদীর থেকে জলটা এই মাঠে সরবরাহ করা হয় পাম্প থেকে তুলে, আর এই আল বেয়ে বেয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মেঘ নেই আকাশে সেভাবে, তবে বৃষ্টি হচ্ছে হালকাভাবে, আর রোদ কিন্তু ফুল দমে। তো চলুন, এখানে
একটা দাদু আর একটা দাদা বসে আছে, ওনাদের সাথে একটু কথা বলি, চাষবাস সম্বন্ধে জেনে নিই। দাদু ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছো ভাই? ভাই হ্যাঁ, আছি, ভালো আছি। কোথায় যাচ্ছ? এই আসলাম তোমাদের এইদিকে চাষবাস দেখতে। আচ্ছা। আপনি কি কি ফসল চাষ করেছেন? আমি হ্যাঁ। আমি চাষ করেছি, এখন বর্তমানে পটল আছে। পটল। হুম। আপনার জমি আছে কতটুক? জমি কিনে বিঘে 3-4 মতো আছে। এখানে 3-4 বিঘে জমি আছে। এখানে 3টে করে ফসল হয়। বাবা, 3 ফসলের জমি মানে তো তো সোনার দামের জমি। হ্যাঁ, আর এই হচ্ছে এই স্কিম, এই যে রিভার পাম্প হ্যাঁ। দেখছো না, নতুন লাইন স্কিম চলে গিয়েছে। তার মানে রিভার পাম্পের জল এবার একেবারে ডাইরেক্ট মাঠে চলে যাচ্ছে, মানে হ্যাঁ। জলেরও কোনো জলের কোনো সমস্যা নেই। না। তাই এই মাঠটা তো সুন্দর মাঠ, তাহলে সুন্দর মাঠ। সবাই চাষবাস করে তো। সবজির চাষ, ধানের চাষ, হ্যাঁ। যা খুশি, হুম। রজনী বা কলার চাষ। এখন এই বর্তমান পরিস্থিতি সব থেকে কি চাষ করে আপনার লাভ বেশি হয়? এখন শোনো দাদু, হুম। বর্তমান সমাজে যা চাষ পরিস্থিতি দাঁড়িয়েছে, হ্যাঁ। চাষি এখন লসে রান করছে। লসে? লেবারের দাম বেশি, সারের দাম বেশি, তারপরে এই বাজারে সবজি নিয়ে যাচ্ছি, সবজি অবিক্রি, দাম পাওয়া যাচ্ছে না। না। কিন্তু আপনাদের খরচ তো খরচ হয়ে যাচ্ছে। খরচ 1 কিলো সারের দাম 40-50 টাকা, 100 গ্রাম বিষের দাম 300 টাকা। আমি যদি 3 টাকা পটল বেচি, হুম। সাপোজ কথা, হুম। 3 টাকা বেচলি 1 টাকা পটলের খরচা, 1 টাকা লেবারের খরচা, আর 1 টাকা সার বিষ, বেশ। মানে আমার পকেটে 1 টাকা থাকবে লাভের অঙ্ক। আর আপনার পরিশ্রম? ওই যে- পরিশ্রমের ধরুন ওই 1 টাকা আর জমির দাম 1 টাকা, তাহলে তো লাভ কি হলো? আর লাভ সেই নেই ভাই, লাভ নেই। সেই এটা কুদরি। এটা কুদরি। এই কুদরিতে এখন কেমন দাম? কুদরি এখন ওই 1.5 টাকা 2 টাকা কেজি? কেজি। তো ও তো তুলতে গিয়ে যে জন খরচ হবে তাতে তো দাম মানে বেচে লাভ হবে না। আবার এমন একটা দিন ছিল, সেদিনকে 15 টাকা 20 টাকা ছিল। আচ্ছা, এখন বর্তমানে সবজি বিক্রি নেই। সবজি বিক্রি নেই এখন? পটল এখন 3 টাকা বেচছি, 1 2.5 কেজি? টাকা 3 টাকা 1 কেজি পটল। আচ্ছা, পটলের দাম বাড়ে কখন? পটলের দাম বাড়ে চৈত্র মাস, ফাল্গুন মাস, আর বৈশাখের কিছু অংশ। আচ্ছা আচ্ছা। ওই সময় হাই দাম থাকে। গরমের সময় সবজি থাকে না, ওই পটল সবজি এখানকার থাকে বেশিরভাগ না। মানুষই তো মানে চাষবাসের উপর নির্ভর, তাই তো? পুরো চাষের পরে নির্ভর, ক্ষেত মজুর, এখানে লেবার বলতে কৃষক শ্রমিক যেগুলো বলে। হুম। হ্যাঁ, কৃষক শ্রমিক হ্যাঁ, জানো তো, হ্যাঁ। প্রতিদিন মজুরি বয়, মজুরি জমির উপরে নির্ভর, জমির পরেই নির্ভর। আদার্স কোনো দিক থেকে বাইরের কোনো ইনকাম ইনকাম নেই। নেই। তবে এই চাষে জীবিকা নির্ভর হয়, জমা টমা হয় না, ও, মানে পেটটাই চলে কোনো এটাই রকম। চলে। তারপর অনেকে তো আবার ভাগ নিয়ে চাষ করে। যারা কন্ট্রাক্টে করে, ভাগে করে, তারা ওই কোনো রকমের ক্ষেত মজুরটা, রোজের দামটা বাঁচায়, আচ্ছা। তাদের জমা টমা হয় না। যেমন তোমার জমি আমি ভাগে করছি, হ্যাঁ। তোমার 1 অংশ লাভ, হুম। আমার 2 অংশ, তা আমার 1 অংশ খরচ হয়ে যায়, আর 1 অংশ আমার পেট চলে, হুম। সোজা কথা। এখনকার চাষবাস করেও তো কোনো মজা নেই, না, তাও সেই টেনশন। টেনশন। সবচেয়ে মেরে দিয়েছে কোথায় জানো? কোথায়? সার বেশি, সার বেশি, অত্যাধিক দাম, তাই তো? অতিরিক্ত দাম। 1 কিলো সার এভেলেবেল, মানে ইউরিয়া 5-7 রকম সার আছে। হুম। তো এভারেজ হুম। করলি গড় পড়তায় 40 টাকা কিলো পড়ে যাচ্ছে সার। আচ্ছা। 1 কিলো সারের দাম 40 টাকা, 1 কিলো সারের দাম 30 টাকা, 1 কিলো সারের দাম 20 টাকা। তাহলে এভারেজ করো, 3 রকম সার আছে। হ্যাঁ। এই সবজিতে এসব সারগুলো খাটাতে হয়। 100 গ্রাম বিষের দাম নিম্ন শ্রেণীতে আছে 300 টাকা, হুম। উপরে আছে 500 টাকা সহ। তার মানে এখন চাষ করতে গেলেও পকেটে পয়সা নিয়ে লাগতে হবে। আগে 1 বিঘে জমিতে চাষ করতে গেলে 20,000 টাকা পকেটে রাখতে হবে, ব্যয় করতে হবে, তারপরে ওটা বাড়ি যাবে। আচ্ছা। আর পুঁজি যদি না থাকে, হ্যাঁ। ধার দেনা করে যদি চাষ করতে হয় চাষি, হ্যাঁ। এই ঋণ শোধ হবে না, তাহলে ঋণ শোধ হবে না। ওই পেট চলে যাবে। এই সীমান্তবর্তী গ্রামে যারা চাষবাস করে, এখন কিন্তু চাষবাস করেও কিন্তু সেভাবে কোনো লাভবান হতে পারছে না, কোনো রকম পেটটা চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে এই দাদু কিন্তু অনেক দিন ধরে চাষবাসের সঙ্গে যুক্ত। আগে কেমন হতো? আগে লাভ মনোভাব হয়তো, মোটামুটি খরচা কম ছিল, সারের দাম কম ছিল, বিষের দাম কম ছিল, লেবারের দাম কম ছিল। আচ্ছা। এখন এই যে খাদ্যের দাম বাড়াতে
এই এখন আমাদের রাজ্য সরকার খাদ্য দিলেও একটা লেবার 400 টাকা 500 টাকা লেবার, এবার সে লেবারও বাঁচতে পারছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গিয়েছে, হ্যাঁ সেটাই সে তো। সেও এগোতে পারছে না, মানে সব দিক থেকেই সব দিক থেকেই ঘাটতি। একটা লেবারও সে সুখী থাকছে না, হ্যাঁ। যে ইনকাম করছে তার সেই খরচেই বসে সেই 500 টাকা, আগে 200 টাকা ইনকাম করলে হয়ে যেত, হয়ে যেত, কিন্তু এখন 500 500 টাকা হলেও সে হচ্ছে না, কাজ কারণ হচ্ছে। জিনিসের দাম বেড়ে যাচ্ছে। বলো। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে চাষিদের অবস্থা, অবস্থা, বর্তমান চাষি- চাষিদের অবস্থা। তো কোনো দেখলেন জমাটমা নেই। বর্তমান যারা চাষবাসের সঙ্গে যুক্ত পুরোটাই, তাদের অবস্থা, তাদের মনোভাব দেখলেন, এই দাদুর সাথে কথা বলেও বুঝতে পারলাম। যারা চাষবাস করবেন তাদের কিন্তু আগে থেকেই এখন পুঁজি নিয়ে লাভতে হবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম দাদুর সাথে, অনেক কিছু জানতে পারলাম। দাদু ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আসছে এবার, হ্যাঁ ধন্যবাদ। কাছে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছে এবং বৃষ্টিও পড়ছে, জোরে বৃষ্টি আসছে। তো তার আগে আমার কোথাও আশ্রয় নিতে হবে, কিন্তু এই যে ওয়েদারটা, ওই ওয়েদারটা কিন্তু অসাধারণ। দেখুন ফাইনালি পৌঁছে গেলাম যে গোদারখাল যে গ্রামটা আছে, গোদারপাড়া, সেই গোদারপাড়া গ্রামে। এতটা পথ কিন্তু হেঁটে আসলাম, তো অনেকটা টাইমই লেগে গেল। এবার আস্তে আস্তে গ্রামের মধ্যে ঢুকবো, তো চলুন এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। মুহূর্তে উপস্থিত হলাম যে বনগাঁ ব্লকের যে গ্রামটা আজকে এক্সপ্লোর করছিলাম, করতে করতে এই বাড়িতে এসে পৌঁছালাম। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য এখানে আশ্রয় নিলাম। আর এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু চাষবাসের উপর নির্ভরশীল। তো এখানকার যারা বসবাস করে তারা কিন্তু খুব সংগ্রামী, মানে তাদের জীবন সংগ্রাম কিন্তু খুব কঠিন। তো তাদের দৈনন্দিন জীবনে এতটাই সংগ্রাম, তাদের চাষবাস, আর পাশে একটা খাল রয়েছে। কাকু এই খালটার নাম কি? এই খালটার নাম গোদার খাল, তাই তো? তাই তাদের মানে পিপলিপাড়ার আন্ডারে, তাই তো? আর গোদারপাড়াও বলে কোনটা? আচ্ছা আচ্ছা, মানে পিপলিপাড়ার মধ্যে এই জায়গাটুকে গোদারপাড়া বলে, তাই তো? ও, এইখানকার মানুষের জীবিকা বলতে এই চাষবাসের উপর নির্ভর। নিজস্ব জমি নেই, সব ভাগে, বেশিরভাগ। তো আপনি কি করেন কাকু? আমি ভাগে ভাগে চাষবাস করি, খাই। ও, ভাগে চাষ করেন। তা আপনি কি চাষ করছেন? ওই ধরো 1 বিঘে মতো ফসল, 1 বিঘে পুরো কাটাতে ফসল আছে, হ্যাঁ। একটু পাট আছে, এই আছে আর কিছু না। ও পাট হচ্ছে 3 ভাগের ভাগ, মালিকের 1 ভাগ, আর আমাকে যে করে তার 2 ভাগ। আচ্ছা। আর ধানটা হচ্ছে বিঘে প্রতি 6 মণ, ও, এই হিসাবে, তাই তো? এই হিসেবে। আর যদি চাষ করতে করতে ধরো কোনো বিপর্যয় এসে নষ্ট হয়ে গেল, তখন কার? তখন মালিক, তখন আমার যারা করে তাকে, যারা করবে তাকে বিপদ, মালিক কিছু হবে না। ও, মানে মালিক পক্ষই ঠিক থেকে মালিক গেছে। ঠিক থেকে যাবে, হ্যাঁ। আচ্ছা, আপনি কি কোথাও গেছিলেন? না, কোনো যায়নি। না, মানে ওই যে বস্তা দেখলাম। এই আটে গেছে পটল, ও, হাটে গেছিলেন। আর পটল কত করে দিল এখন? 4 টাকা করে কেজি দিতেছে। মাত্র 4 টাকা? হ্যাঁ, তাহলে তো আপনার পটলে তো এখন বিশাল loss। loss, তেলের দাম হয় না। মানে বিক্রি করার দামও তো হয়। না না, ওটা লোকের খাওয়া দিলে ভালো হতো, লোকের খাওয়াই দিতাম তো না। তো চাষিদের এই যে আপনারা চাষ করেন, লাভ নেই বললেই চলে। লাভ নাই, মানে কথা যে পেটের ভাতটা কোনো মতে চলে, হ্যাঁ। এই ওই গার কাটনি দিয়ে কারখানি দিয়ে এই ভাগে ভাগে ধান টান করেছি, হ্যাঁ। যাও এখন ঘরের থেকে খাই। মানে ওই ধানটা উঠলে সারা বছরের খাবারটা বেরিয়ে যায়, তখন আপনাদের একটু, আর বাকিটা অন্যান্য ফসল একটু চালিয়ে নেন। হ্যাঁ, ভাগে ভাগে করি। তা আপনার নিজের জমি নেই? নিজ জমি বিঘানিক আছে। বিঘাখানেক? হ্যাঁ, ওটা কি ধানি জমি না এমনি 3 ফসলে? ওই ধানি জমি ধরো, হ্যাঁ। ধানি জমি তাহলে এখন ফসলে খুব লস, তাই? লস, বিশাল লস, তাতে লস। সারের দাম ধরো 40 টাকা সারের কেজি, তেলের দাম 1 গ্রাম তেলের আচ্ছা, দাম এখানে 100 কি টাকা। সবাই কি ওই চাষের উপর নির্ভর? আর এই নদীতে মাছ? না, মাছ শুকিয়ে গেছে, মাছ নাই। নদীতে ও, যখন আবার জল হয় এই টাইমে জল থাকে না, তাই তো? ও, তবু কি মাছ আছে? মাছ আছে নাকি দেশে? মাছ নাই তো। এখন আগে তো মাছ হতো এই নদীতে, বহুদিন আগে হতো, কিন্তু এখন সেটাও বন্ধ। মাছ হয় নাকি? মাছ কন বলো, মাছ আর বর্ষালে মাছ কন আসবে বলো? সেটাই দেখছি। সবাই এভাবে চলছে, দেখো না, এক ঘর দেওয়া না, যে ঘর গুড়ুর দেওয়া না, যে এই ঘর দেওয়া না তুমি। না, এর মূল এই পাইতে দেখছি না তো, মাঠের থেকে দেখা যাচ্ছে সব টিনির বাড়ি। তাই তাই তো মানুষ বেতের ঘর দিলে টার পাওয়া যায়, এরা হ্যাঁ। কিভাবে চলে? আপনাদের এই বাড়িটা? হ্যাঁ, এই ঘর দিলে টার পাওয়া যায় না। হ্যাঁ, তাই তো। যাদের টাকা পয়সা আছে তাদের ঠিক পাকা বাড়ি উঠে যায়। হ্যাঁ, এই যে এত বড় ফাঁকা মাঠের মধ্যে একটা ভালো একটা বাড়ি, কারণ টাকা আছে। ও, হ্যাঁ। বা গরু নেই আপনাদের?
ওই একটা গরু তার ওই একটা গরু দুধ হয় গরুতে? বাথরুম মারা গেছে কি হয়েছিল তার 800 টাকা দিলাম ডাক্তার। গরুতে লাভ আছে গরু পুষে? কি লাভ আছে? বিচলি কিনে কোনো লাভ হয় নাকি? বিচলি 2 টাকা কাউন, হ্যাঁ, তার দুধের দাম তার 30-35 টাকা কেজি লিটার। এখন লিটার 35 টাকা করে। লিটার 35 টাকা ঘোষণা আসছে। তো কি হবে কি বেরোবে? তাও তো সেই লসে খাওয়ানোর দাম। খুদ খাওয়াও, ম্যাশ খাওয়াও, বিচলি কিনে খাওয়াও, খোল খাওয়াও, কয় কিলো দুধ হবে? কয় কিলো দুধ হবে? সেটাই 2 কিলো 2.5 কিলো হোক, 3 কিলো হোক। তো এইভাবেই এখানকার মানুষের জীবন সংগ্রাম, মানে খুব কঠিন অবস্থায়। মাঠ পর্যন্ত ওই কুদলার থেকে বাউর আছে ওর সাথে মিশেছে নাকি? ওই বাউরের সাথে, তাই না? তো মধ্যে একদিন শুনছিলাম যে ওই জায়গায় একটা গ্রাম ছিল, কটা পরিবার এখন বসবাস করে, দূরে ঘর আছে আর দুটো ঘর আছে। আর সব উঠে ওই ওই বাস মিলিয়ে প্যাটাঙ্গির স্কুল। আপনি কি করেন কাকু? আপনি কি কাজ করেন? আমার ওই কৃষি কাজ, ওই কৃষিকাজের উপর, তাহলে মানে সবাই কৃষিকাজের উপরেই ওই নির্ভরশীল। লোকের জমি বাগে টাগে পরিবার। আপনিও তাই? আমরা সবাই মানে এখানকার সবাই একই রকম ভাবে বসবাস করে। আমার ওই ছেলে পেলে বড় হয়েছে, হ্যাঁ। তারা ওই সেন্টারিং এমনি চাকরি বাকরি? চাকরি বাকরি কই দেশে, সেটাই আমরাই করতে পারলাম না আর কি হবে। চাকরি বাকরি কই। দেখুন এই হচ্ছে কাকিমার বাড়ি, এই বাড়িতে কিন্তু বসবাস করে। আর বাড়িটা কিন্তু সুন্দর একটা জায়গায়, এই পাশে পুরো ফাঁকা মাঠ, আর এই পাশে আপনাদের বলেছিলাম না যে খালটা, যে গুদার খাল, সেই গুদার খালটা কিন্তু এই যে জল নেই কিন্তু এখন কিন্তু কোনো জল নেই দেখুন। আর এই খাল থেকেই উঠে যে রাস্তার পাশেই কিন্তু এই যে বাড়িটা, এই বাড়িতেই কিন্তু আশ্রয় নিয়েছি বৃষ্টির সময়। আর এই বাড়িতে কাকু কাকিমার সাথে অনেক কথা বললাম। তো এখন একটু জল খাবো, তো জল খেয়ে আবার কথা বলবো। তো কাকু কাকিমার বাড়িটা দেখো কত সুন্দর। মাঠ দিয়ে হেঁটে আসলাম, হেঁটে আসার পরে যে বাড়িগুলো দেখা যাচ্ছিল, এই একটা কিন্তু বাড়ি, এই যে একেবারে মাঠের মধ্যেই ধরতে গেলে এই যে মাঠের জমি শেষ, আর এই কিন্তু বাড়ি। কত সুন্দর পরিবেশ। তো গরমে কিন্তু এখানে কোনো পাখার দরকার হয় না বা এসির দরকার হয় না, এত মনোরম পরিবেশ, এত সুন্দর। আর এই জানলা দিয়ে দেখুন, এই একটা জানলা আছে, এই জানলা দিয়ে কিন্তু সকালের যে সূর্য ওঠাটা দেখা যায়। এই দেখুন এই যে জানলা। তো এই সুন্দর পরিবেশে কিন্তু এখানকার মানুষজন বসবাস করে, অসাধারণ লাগছে। গরম তো লাগে না মনে হয় তোমাকে? আমরা যদি আমার মতো লোক হ্যাঁ। আমরা যদি বাজারে যাই তাহলে আমাদের রেহাই নেই। না না, আমি বলছি রাত্রে আমাকে যেরকম ফ্যান চালাতে হয় 2খানা, তা তোমাদের তো তা লাগে না? ফ্যান চালাই আমরা, কিন্তু ঘরের মধ্যে আটটা দেরি করে। ও, এমনি বাইরে তো ফুরফুর করে হাওয়া আসে, বাইরে বিশাল। আর ফাঁকা মাঠ এখন তো ঝড়ের মতন হাওয়া বয়। তো এই হচ্ছে গুদার খাল, তাই তো? এইটা জায়গাটার নাম তো পিপলিপাড়া, তো গুদারপাড়া বলে কেন অনেকে? গুদার জন্য এই খালের জন্য। ও, তা আপনাদের মাঠে কত জমি আছে? চাষবাস করেন? এই ধান মনে হচ্ছে তো ধান ভাপাবে। এই মানে ভাগে করি আর কি। আপনারাও ভাগে করেন? তো কি ধান ভাপানো হয়ে গেছে নাকি? না কেবল একদিন বাবাইছে, তা শুকোতে পারি নেই। বৃষ্টি চলে এসেছে তো আজকে। শুকোতে নিয়ে রয়েছে ওরি। শুকোবা কোন জায়গায়? মানে আমার উঠোনে হলো না, নিয়ে গেছি ওই উঠোনেই হয় আমাদের। এই উঠোনে তো রোদ পাই, এইখানে রোদ্দুর থাকে। তো ওই যে ওটা কি রান্নাঘর ওই যে ওই পাশে? না না, এমনি বানায় রাখছি বস্তা বস্তা। এইটা ও, ওই যে ভেঙে একটু করে ঘরে অনেক এই গাছটা মানে কত বছর বয়স? 20 বছর। তো কলমের গাছ এরকম মোটা হয় আমি কিন্তু দেখিনি। আর আমও তো হয়েছে অনেক আম। ওই একটা কলমের গাছ হয়েছে, লাগিয়েছেন ওটা? কলমের গাছ। আর এই যে কাঁঠাল গাছ কি কলমের না এমনি নর্মাল? আর পেয়ারা গাছ? পেয়ারা গাছ নর্মাল এমনি হয়েছে। তো তোমার তো আম যা হয়েছে তো খাই পারবা না? মানুষ আছে? আমার ঘরে আম নাই, না না, আমি এমনি বলছি।
এই যে এখন রোদ্দুর হয় না, এখন লাগবে কয়দিন লাগবে, তার ঠিক আছে। আর যদি রোদ্দুর হতো হ্যাঁ। আজকে শুকিয়ে গেলে পরে কলে দিয়ে আসলে ভাঙা নিয়ে আসতে পারতো। ও, কলে দিয়ে আসলেই ভাঙানো হয়ে যেত। এখন কয়দিন লাগবে এই যে মেঘের জন্য। এই যে ধরো 2-3 দিন এই যে এরকম থাকলেও অসুবিধা হবে না? না, চালে অনেক শুকিয়ে গেছে। তো যাই হোক, তোমার বাড়িটা খুব আমার পছন্দ হয়েছে একদম। ওই বাড়িটাও সুন্দর, ওই যে এই মাসিমার বাড়ি থেকে ওই বাড়িটা দেখো কত সুন্দর লাগছে। অসাধারণ ভিউ, অসাধারণ লাগে। আর এই মাসিমার সাথে কথা বললাম, এটা হচ্ছে ওনাদের বাড়ি। আর এই হচ্ছে রান্নাঘর, আর এই পাশে কিন্তু পুরো ফাঁকা মাঠ। তো দেখুন, অসাধারণ একটা পরিবেশে এসে উপস্থিত হলাম। আর এই গ্রামটার নাম কিন্তু গোদারপাড়া, যেটা পিপলিপাড়ার অংশ। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। কত নিচে আম। এবার সামনের দিকে এগিয়ে যাই। তো মাসিমা আসছি, ভালো থাকবেন। হ্যাঁ, আসবো। তো যাই হোক, এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এই হচ্ছে গুদার খাল। এই খালটা কোথা থেকে এসছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো। এই হচ্ছে গুদার খাল। এই হচ্ছে মেন রাস্তা দেখুন, এখনও কিন্তু পাকা হয়নি বা ঢালাই হয়নি, ইটের রাস্তা। এই খালের পাশ দিয়ে কিন্তু রাস্তাটা চলে গেছে। আর এখানে যারা বসবাস করে বেশিরভাগ নমশূদ্র সম্প্রদায়, এখানে যারা বসবাস করে সম্পূর্ণ কিন্তু তারা চাষবাসের উপর নির্ভরশীল। তো এই জন্য সেইভাবে এখানে পাকা বাড়িও হয়নি, এবং কিছু কিছু মানুষ সরকারিভাবে যে বাড়ি পায় সেটা পেয়েছে। তো এখানে রাস্তার সমস্যা কিন্তু খুব প্রচুর। এই যে গুদার খাল, এটা যখন ভরে যায় তখন কিন্তু যাতায়াতের খুব অসুবিধা হয়। একবারে শেষ প্রান্তে পৌঁছে গেলাম এই গুদারপাড়ার। যে কুদলা নদীর পাশে যে খালটা গোদার খাল, সেই গোদার খাল বরাবর যারা বসবাস করে সেই সব মানুষের সাথে কথা বললাম। আর এই হচ্ছে কুদলা নদী, আর এখানে একটা মন্দির আছে, সুন্দর মন্দির। মন্দিরটাও একটু দেখায়। তো দেখুন, একটা মায়ের মন্দির আছে, জয় মা। আর এই পাশে হচ্ছে দুর্গা মন্দির, আর এই পাশে হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির, আর এই হচ্ছে মায়ের মন্দির, জয় মা। তো সামনেই কিন্তু এই যে কুদলা নদী থেকে কিন্তু ডিভাইড হয়ে গেল, মানে ভাগ হয়ে গেল একটা শাখা। এটা হচ্ছে গুদার খাল নামে পরিচিত। এই যে ঢালাই রাস্তার পাশে এই গুদার খালের পার্শ্ববর্তী যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম আপনাদের তুলে ধরলাম এবং দেখালাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।